সো এখন আমরা চলে যাই ব্রাঞ্চেসে, অর্থাৎ দুইটা ইকোনমিক্স আছে, মাইক্রো এবং ম্যাক্রো। এইটা আপনারা মোরালেস সবাই জানেন। সো আমরা আমাদের লাইফের সাথে রিলেটেবল হচ্ছে ম্যাক্রো, আমরা লাইফের সাথে রিলেট করতে পারবো হচ্ছে ম্যাক্রোকে, কারণ আর মাইক্রো হচ্ছে ভেরি থিওরিটিক্যাল। আমি একদম বেসিক পার্থক্যটা বলি। মাইক্রোর ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল কমোডিটি, অর্থাৎ ধরেন একটা মোবাইল, আর ম্যাক্রোর ব্যাপারটা হচ্ছে মোবাইল মার্কেট। এইটা হচ্ছে এই ডিফারেন্সটা আমি যেটা খেয়াল করি আপনারা ডিবেটে অনেক সময় ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্স আর মাইক্রো ইকোনমিক ইন্ডিকেটার্সকে একসাথে করে ফেলেন। সো নেভার ডু দ্যাট। শুধুমাত্র মাথায় রাখবেন যে যখনই আপনারা সিঙ্গেল একটা কমোডিটি নিয়ে ডিসকাস করতেছেন বা সিঙ্গেল একটা বাস্কেট নিয়ে ডিসকাস করতেছেন, তখন সেটা মাইক্রোর আন্ডারে পড়ে। সো এখানে কিছু কথাবার্তা লেখা আছে যে ট্রানজেক্টার্স অফ দ্য ইকোনমির যারা ট্রানজেক্ট করে, অর্থাৎ ট্রানজেক্টাররা হচ্ছে বায়ার্স এন্ড সেলার্স। সো বায়ার্স আর সেলার্স এর মধ্যে একটা ডিফারেন্স এখানে আমরা খেয়াল করবো। মাইক্রো ইকোনমিতে আমরা ধরে নেই যে একজন বায়ার একজন সেলার, এইটাকে ধরে ধরে আমরা ইভালুয়েট করার চেষ্টা করি। ম্যাক্রোতে ব্যাপারটা এরকম না, ম্যাক্রো ইজ এ ভাস্ট সিনারিও। দেন এফিসিয়েন্সি অফ রিসোর্স অ্যালোকেশন ভার্সেস এক্সটেন্ট অফ রিসোর্স ইউটিলাইজেশন, অর্থাৎ মাইক্রো ডিসকাস করে যে একটা রিসোর্সকে আমি কতটা এফিসিয়েন্টলি আপনাদের মাঝখানে অ্যালোকেট করতে পারি। অর্থাৎ ধরেন আমি যদি একটা সম্পদ চিন্তা করি, যে সম্পদটা ধরেন 200 টাকা, এই 200 টাকা আমি কতটা এফিসিয়েন্টলি, কতটা নির্ভুল ভাবে 20 জনের মধ্যে আমি দিতে পারবো, সেইটা হচ্ছে মাইক্রো কাজ করে। আর ম্যাক্রো এটা নিয়ে কাজ করে যে টু এক্সটেন্ড অফ রিসোর্স ইউটিলাইজেশন, যে এই 200 টাকা আছে, এই 200 টাকা আসলে পরের লেভেলে কত ভালোভাবে ইউজ করা যায়, কত বেশি ভাবে ইউজ করা যায়। সো একটু এখানে একটা স্লাইড ডিফারেন্স, একটা থিন লাইন আছে যে একজন এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, একজন চেষ্টা করে যতটা সেটা ছড়ানো যায়। লাস্ট জিনিস হচ্ছে যেটা বলছি যে সিঙ্গেল প্রোডাক্ট ভার্সেস টোটাল আউটপুট অফ দ্য ইকোনমি। সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে ওইটা যেটা নিয়ে হচ্ছে আমি যেটা বললাম যে একটা মোবাইল, আর টোটাল আউটপুট হচ্ছে মোবাইল মার্কেট আপনাদেরকে কি আউটপুটটা দেয়। সো এই মাইক্রো এবং ম্যাক্রো নিয়ে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমাদের কোর্সটা বেসিক্যালি ম্যাক্রো নিয়ে হবে। কেন? কারণ মাইক্রো ব্যাপারটা থিওরিটিক্যাল। আই ডোন্ট থিঙ্ক সো যে আপনারা মানে ইকন ব্যাকগ্রাউন্ড না হইলে মাইক্রো নিয়ে আসলে ডিসকাস করার দরকার নেই। তবে মাইক্রোর মধ্যে আসলে অনেক কিছু ইনক্লুডেড। মাইক্রোর মধ্যে কিছু ব্যাপার আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, অর্থাৎ ফার্ম থিওরি যেগুলো আর কি, অলিগোপলি, মনোপলিস্টিক মার্কেট, ন্যাচারাল মনোপলি, তারপর গেম থিওরি, ব্যারিয়ার্স টু এন্ট্রি, চয়েস মেকিং, এই ব্যাপারগুলো মাইক্রোর, যেগুলো আমি আপনাদেরকে একটা ইনডেপথ আলোচনা আজকে না করলাম, আমি কোনো একটা ক্লাসে মাইক্রো নিয়ে আপনাদের ডিসকাস করবো। বাট ম্যাক্রোর ব্যাপারগুলো হচ্ছে আপনাদের সাথে বেশি রিলেটেবল। হাউ ম্যাক্রো ব্যাপারগুলো কি, ম্যাক্রোর মধ্যে আমি এগুলো এখন ডিসকাস করছি। সো বিফোর দ্যাট লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। সো ম্যাক্রোইকোনমিক ট্রানজেক্টরস, চারটা মেইন ট্রানজেক্টর এখানে কাজ করে। এক, কনজিউমার্স অর্থাৎ কনজাম্পশন। দুই, ইনভেস্টার্স, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট। জি, গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট পলিসি। ফোর্থ হচ্ছে ফরেনার্স, ফরেনার্স মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। সো এইটাকে আমরা এইভাবে বলি, আপনারা চাই লিখতে পারেন যে y equals to C plus I plus G plus NX. This is the basic concept of macroeconomics. অর্থাৎ আপনি এরপর থেকে যখনই কোনো বিতর্ক করবেন, আপনার স্টেক হোল্ডার অ্যানালাইসিস হবে এই চারটা। ফার্স্ট অফ অল, কনজিউমার্স কারা? কনজিউমার্স হচ্ছে আমি আপনি, অর্থাৎ আমরা যারা হাউস হোল্ডে থাকি, আমরা নানা রকম ব্যাপার কনজিউম করার চেষ্টা করি। আমরা সার্ভিসেস কনজিউম করি, আমরা ফুড পান্ডা সার্ভিস কনজিউম করি, আমরা মোবাইল কিনি, আমরা অনেক কিছু করি। সো দিস পিপল আর কনজিউমার্স। ইনভেস্টার্স কারা? যারা হচ্ছে বিজনেসটা রান করে, অর্থাৎ আমাদের সবগুলো কর্পোরেটের বিজনেস কোম্পানিজ, ফার্মস, আরএমজি সেক্টরস, এগুলা হচ্ছে বিজনেস। অর্থাৎ এই দুইটার একটা বড় রকম স্টেক হোল্ডার। আপনাদের যে কোনো বিতর্কে যখন আপনারা ডিসকাস করবেন, আপনাদের স্টেক হোল্ডার অ্যানালাইসিস হবে এই চারটা। এবং থার্ডে হচ্ছে গভর্নমেন্ট। দেখেন, যে কোনো ইকোনমিতে গভর্নমেন্টের রোলটা ইম্পর্টেন্ট, কারণ গভর্নমেন্টের হাতেই ট্যাক্সের ব্যাপার, গভর্নমেন্টের হাতেই সাবসিডির ব্যাপার, গভর্নমেন্টের হাতেই ইম্পোর্ট সাবসিডাইজেশনের ব্যাপার, অনেক কিছু আছে। ঠিক আছে? সো গভর্নমেন্ট কোন পলিসিটা নিচ্ছে, যেমন ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, যে ব্যবসাটা আপনি চিন্তা করতেছেন যে আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রফিট হবে 10 টাকা, এবং এইটাতে আপনি যেটা হচ্ছে এই সিনারিতে গভর্নমেন্টের গাইডলাইন পলিসি হচ্ছে যে আপনি যদি 10 টাকা প্রফিট করেন, আপনাকে হচ্ছে 10 টাকা প্রফিট, আপনার যদি আউটপুট 20 টাকা হয়, তাহলে আপনাকে 10 টাকা ট্যাক্স দিতে হবে। সো আপনি ধরে নিচ্ছেন আপনার প্রফিট 10 টাকা। হঠাৎ করে গভর্নমেন্টের মাথায় আসলো যে না, আমার একটু বেশি ট্যাক্স নিতে হবে। গভর্নমেন্ট কি করলো? হঠাৎ করে
ইনভেস্টার্স ট্যাক্স বাড়ায় বললো যে না, আপনি যদি 20 টাকা ইয়ে করেন তাহলে আমাকে 15 টাকা ট্যাক্স দিতে হবে। এই যে আপনার লাভটা কমে গেল, আপনার এখন লাভ হলো 5 টাকা। এটার এফেক্ট কিন্তু অনেক কিছুর মধ্যে পড়ে। অর্থাৎ এটা দেওয়ার কারণে আপনার প্রথম কথা আপনার ইনসেন্টিভ চলে যায়। আপনার মনে হবে যে আচ্ছা ফাইন, আমি আর এই ব্যবসাপাতি করবো না, লস হয়ে যাচ্ছে। আবার আপনার এটাও মনে হয় যে না, তা আমি হয়তোবা আমার প্রোডাকশনটা কমাই দিব, আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, আমার তাহলে কিছু লোক ছাঁটাই করতে হবে। সো এটা হচ্ছে ধরেন ট্যাক্সটা বাড়ায় দেওয়ার ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা গেল যে আপনি খুব লসে আছেন, আপনার ব্যবসা চলতেছে না, ধরেন সিজনাল ব্যবসা, ধরেন এই বছর ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতি ধরেন হয়েছে যারা হচ্ছে কৃষক, বা ধরেন যারা এগ্রিকালচারাল ইকোনমিক্স এর পার্ট। এগ্রিকালচার ইকোনমিক্স এর পার্ট, যে কৃষক আগে 12 থেকে 15 টাকা পাইতো, সে কৃষক এখন 8 টাকা পাচ্ছে, দাম নাই। প্লাস হচ্ছে তাকে কেন 8 টাকা পাচ্ছে, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মানুষজনের ডিমান্ড থাকলেও সেই জিনিসটা তুমি ট্রান্সপোর্ট করতে পারতেছো না, দ্যার ইজ এ ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা অনেক বেড়ে গেছে। আগে 2 টাকা ছিল, সেটা 7 টাকা হয়ে গেছে। সো তোমার লাভ হচ্ছে মাত্র 8 টাকা, এবং এই লাভ দিয়ে তুমি পোষাইতে পারবা না। তুমি এই ক্ষেত্রে গভর্নমেন্ট হঠাৎ করে কি করলো যে না, গভর্নমেন্ট ভাবলো যে না, প্রত্যেকটা এগ্রিকালচারাল বিজনেসে যারা আছে তাদেরকে আমরা 5 টাকা করে সাবসিডি দিব। তো 5 টাকা করে সাবসিডি দিলে কি হলো, আপনার লাভটা বেড়ে গিয়ে একটা লেভেলে আসলো। সো দ্যাটস হাউ গভর্নমেন্ট ইজ ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট বিভিন্ন পলিসিস নেয়, যে পলিসিগুলো নিলে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার প্রোডাকশন ডিসিশন, আপনার প্রোডাকশন ডিজাইন, আপনি কতজন মানুষকে আপনার কাজে রাখবেন, কতজন মানুষকে লে অফ করবেন, এই ডিসিশনগুলো এখানে কাজ করে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাফারিং হচ্ছে একজন বললো ইউনিভার্সিটি অফ ঢাকা। হাই ডিউ। আচ্ছা, সো সরি, লাস্ট জিনিস হচ্ছে ফরেনার্স। আচ্ছা, এইটা নিয়ে আমি আপনাদের একটা আলাদা ক্লাসে গিয়ে করব, যেটা হচ্ছে ফরেনার্স বলতে এটা বেসিক্যালি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। অর্থাৎ ইকোনমি তো শুধুমাত্র মানে স্টট রিলেটেড টু আস অনলি, এই জিনিসটা এক্সপোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করে। সো আপনি কতটুকু, সাধারণত আমরা মানে এই জিনিসটা প্লাস সাইন আমরা তখন ইউজ করি যখন আমরা বেশি এক্সপোর্ট করি, কম ইম্পোর্ট করি। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইম্পোর্টই আমরা বেশি করি, সার্ভাররা, আর বিদেশে মানুষরা এক্সপোর্ট করে। সো এক্সপোর্ট ইম্পোর্টের একটা বড় ইন্ডিকেটর হচ্ছে এক্সচেঞ্জ রেট। যেমন আমি আপনাকে একটা পার্সোনাল কনসেপ্ট শেয়ার করি যে এক্সচেঞ্জ রেটের খেলাটা কিরকম, এবং এক্সচেঞ্জ রেটের সুবিধা কিন্তু মানুষ অনেক ভাবে নেয়, এই ব্যাপারটা একটু জানা দরকার। আচ্ছা, সো আমার যেটা হলো যে আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে অ্যাডমিশন হয়ে গেছে। সো হোয়াট দে ওয়ান্ট, সো তারা আমাকে কি বললো যে আপনার স্কলারশিপ কনফার্মেশনের আগে উই নিড আ সেট অফ কনফার্মেশন মানি ফ্রম ইউ, সো ইউ হ্যাভ টু পে আস £1000। এখন যেটা হচ্ছে যে আমি ভাবলাম যে আমি টাকা পাঠানো প্যারা, আমার এক মামা ইউকেতে আছে। আই আস্কড হিম যে হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান পে দিস ফর মি, আই উইল পে দ্য মানি টু ইউর ফাদার হিয়ার, আমি আমার নানাকে টাকাটা দিয়ে দিব, সো তুমি এটা পে করে দাও। সো হি পেইড £1000 ফর মি। এখন নাও দ্যাটস দ্য ক্যাচটা হচ্ছে যখন ও পে করছে তখন £1000, অর্থাৎ 1 পাউন্ডের প্রাইস ছিল বাংলাদেশে অ্যারাউন্ড 118 টাকা, ঠিক আছে। বাট যখন আমি ওকে টাকাটা দিচ্ছি, অর্থাৎ এখন যদি দেই, এখন হচ্ছে এটা হয়ে গেছে 104 টাকা। সো এই যে দেখেন, আমার কিন্তু টাকাটা কম দেওয়া লাগতেছে, আমি তাকে কম দিব না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই উইল গিভ হিম দ্য পেমেন্ট দ্যাট হি মেড। বাট আমি বলছি এই যে আমার কম দেওয়ার ব্যাপারটা আছে, এইটাই হচ্ছে এক্সচেঞ্জ রেটের খেলা। কারণ এক্সচেঞ্জ রেট এত ভলাটাইল একটা মার্কেট, প্রতিদিন এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়। আপনারা যদি একটু আপডেটস দেখেন, আপনারা দেখবেন যে ডলার এখন আমাদের, যখন আমি ছোট ছিলাম তখন ডলার ছিল 60 টাকা। দেন আমি কয়েকদিন আগেও হচ্ছে একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছিলাম। তো আমার ধারণা ছিল যে আমার ডলার প্রাইস হবে 80 টাকা, ওরা আমাকে ডলারে পে করবেন, 80 টাকা হবে। তো আসলাম ঠিক আছে, হঠাৎ করে পেমেন্ট আমার বেশি এসে গেছে, আমি খুব খুশি, কি ব্যাপার পেমেন্ট বেশি কেন? পরে দেখি ডলার প্রাইস 85 টাকা হয়ে গেছে। সো ইট চেঞ্জেস। সো this change of exchange rate in terms of worldwide business is one of the basic indicators, এবং এক্সচেঞ্জ রেটেরও অনেক ব্যাপার আছে, ফিক্সড থাকে, ফ্লোটিং থাকে, এই কনসেপ্ট গুলা। সো আমি আপনাকে বলি যে এরপর থেকে যখন আপনি বিতর্ক করবেন, মাথায় রাখবেন যে এই 4টা স্টেক হোল্ডার, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে এবং কনজিউমার প্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা বেনিফিশিয়াল হয় বা হার্মফুল হয়,
এই বাদে আসলে ডিবেটের স্টেক হোল্ডারটা আপনাদের জন্য আপনারা অনেক সময় গুলায় ফেলেন। সো ট্রাই টু রান দ্যাট। সো লেটস মুভ। So we will be discussing about 5 markets. Macroeconomic markets বলা থাকে, যার মধ্যে রিয়েল মার্কেট হচ্ছে 2টা, আর 3টা মার্কেট হচ্ছে আমরা ইকোনমিস্টরা জানি, আমরা ভিতরে ভিতরে এগুলা নিয়ে কাজ করি, এটা আপনারা জনসম্মুখে দেখেন না। সো which are the real sectors? কমোডিটি মার্কেট এবং লেবার মার্কেট। কমোডিটি মার্কেট কোনটা? অর্থাৎ প্রোডাক্ট মার্কেট, যে কোনো জিনিসের প্রোডাক্ট, মোবাইল থেকে শুরু করে। ও হোয়াট ডু ইউ মিন বাই এনএক্স? এনএক্স মানে হচ্ছে নেট এক্সপোর্ট। এনএক্স হচ্ছে এনএক্স ইকুয়ালস টু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাকে বলা হয় নেট এক্সপোর্ট। ঠিক আছে? তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টের, এটা কোয়েশ্চেন আসছে আমাকে, ঐশ্বর্য কোয়েশ্চেনটা করছে। সো ব্যাপারটা হচ্ছে যে যদি এক্সপোর্ট বেশি হয় তাহলে আপনার এনএক্সটা প্লাস থাকে, আর যদি এক্সপোর্ট কম হয়, ইম্পোর্ট বেশি হয়, তাহলে এনএক্সটা মাইনাস থাকে। সো এনএক্সটা হচ্ছে যে যেহেতু ইকোনমিতে শুধু আপনি এক্সপোর্টই করেন না, আপনি ইম্পোর্টও করেন। তো এই দুইটার পার্থক্যটা হচ্ছে এনএক্স, এবং এইটার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, ওই চারটার একটা। ঠিক আছে? সো এনএক্স হচ্ছে এইটা। আই গেস আপনি ক্লিয়ারলি শুনতে পারছেন। ওকে, সো কমোডিটি মার্কেট তো বললাম, প্রোডাক্টস মার্কেট, মুরগির বাজার, রেস্টুরেন্টের বাজার, টমেটোর বাজার, এনিথিং। আর লেবার মার্কেট হচ্ছে এই যে আমি আনএমপ্লয়েড, বা আপনারা একসময় লেবার মার্কেটে ঢুকবেন, আপনাদের শ্রম, সার্ভিস, যে কোনো রকম প্রফেশন, যে কোনো রকম কাজ, যে কোনো কাজের পরিবর্তে যদি আপনি কিছু পান, অর্থ পান, সেটা হচ্ছে আপনার লেবার ওয়েজ। সো এইটা হচ্ছে লেবার মার্কেট। নাও আর যে 3টা ফিনান্সিয়াল মার্কেট, সেই 3টা ফিনান্সিয়াল মার্কেট, একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেটা একটু আগে আপনাকে বললাম যে এক্সচেঞ্জ রেটের উপর মার্কেটের খেলাটা কিভাবে ডিপেন্ড করে। এটা নিয়ে একটা উদাহরণ দেই যে এরকম অনেক মজার, এরকম অনেক বিজনেস গেম আছে। বিজনেস গেমটা কি? সেটা হচ্ছে যে এটাকে হচ্ছে ইকোনমিক্স এর ভাষায় খুব কঠিন একটা টার্মস, ওইটা আমি না বলে আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা বুঝাই। কনসেপ্টটা হচ্ছে এইরকম যে এটা আমি একটু আগে যেটা বললাম যে আমি একটা জিনিস আমার দেশে 105 টাকায় কিনে আমি এক্সচেঞ্জ রেটের সুবিধা নিয়ে আরেকটা দেশে যদি 112 টাকা সেল করি, তখন একটা কাহিনী, তখন আমার একটা 7 টাকা লাভ হয়। সো এইভাবে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের জিনিসটা ডিপেন্ড করে। সো এক্সচেঞ্জ রেটটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ইন্ডিকেটর। দেন হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেট হচ্ছে পুরোপুরি টাকা পয়সা নিয়ে যেটা কাজ করে, অর্থাৎ কারেন্সি, ক্যাশ ফ্লো, ও ইনফ্লেশনের ব্যাপারগুলো, এগুলো সব মানি মার্কেটে ইনক্লুডেড। অর্থাৎ কতটুকু পরিমাণ টাকার কত ডিমান্ড আসতেছে, মানি লিকুইডিটি কত হচ্ছে, এগুলা নিয়ে হচ্ছে মানি মার্কেটের কাজ। ব্যাখ্যা করব। বন্ড মার্কেট হচ্ছে টাকার পরিবর্তে বন্ডের কনসেপ্টটা গভর্নমেন্ট তৈরি করে, ওই যে প্রাইস বন্ড গুলো আপনারা দেখেন, বা বিভিন্ন রকম হুন্ডি টুন্ডি ইত্যাদি ইত্যাদি। সো এই পার্টিকুলার বন্ড মার্কেটটাও হচ্ছে মানি মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটের সাথে খুবই হাইলি রিলেটেবল, এবং এরা নির্ধারণ করে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিভাবে জিনিসটা কাউন্টেড হবে। সো আমরা মূলত এই 5টা মার্কেট নিয়ে একটা ওভারভিউ ধারণা নিব, যে জিনিসগুলো আপনাদের জন্য অনেক ইজি হবে। সো আমি একটু মুভ অন করি। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে?